ঠাকুরের ভাইপো রামলাল চট্টোপাধ্যায় যেমন দেখেছেন, যদি কেউ তালের দিকে নজর রেখে গাইত, হয়তো হঠাৎ তালটা কেটে গেল, অমনি ঠাকুর শুনে উহু উহু করে উঠতেন। আর যদি কেউ ভাবের সহিত তন্ময় হয়ে গাইত, ঠাকুর তাদের আর ততটা ধরতেন না। ঠাকুর অত রাগ রাগিণীর ধার ধারতেন না। তিনি অতি ভাবের সহিত করুণ স্বরে একেবারে তন্ময় হয়ে সুরের বেশ টান টুন দিয়ে আবার মধ্যে মধ্যে গানে আখর দিয়ে গাইতেন। অনেকবার দেখেছি ঠাকুরকে গাইতে গাইতে সমাধিস্থ হয়ে যেতেন। হয়তো আমাকে কিংবা স্বামীজিকে গানের ফরমাশ প্রায় করতেন, তারপর শুনতে শুনতে সমাধিস্থ হয়ে পড়তেন। ঠাকুর বলতেন, নিতাই আমার মাতা হাতি, নিতাই আমার মাতা হাতি করে বেশ তালে তালে কীর্তন করছে। পরে ভাব গাঢ় হলে হাতি হাতি, তারপর হা বলতে বলতে সমাধি হয়ে যায়। আমি তখন ছেলে মানুষ। শীতকাল, সকালবেলা ঠাকুর বেড়াতে বেরুতেন, গায়ে র্যাপার, মাথায় কানটোপি। আমরা দাঁতন কাঠ ভাঙতে বেরুতাম। দক্ষিণেশ্বর মরুদ্যানের উত্তর পূর্ব কোণের ছোট ফটক দিয়ে বাইরে যেতুম। বরাবর গিয়ে বড় রাস্তা অর্থাৎ ব্যারাকপুর ট্রাঙ্ক রোডে পড়তুম। ঠাকুর রাস্তায় উঠে একবার এদিক একবার ওদিক দেখতেন। রাস্তা দুই ধারে সোজা চলে গেছে, আর খুব চওড়া রাস্তা। তিনি বলতেন, দেখ, বড় রাস্তা যেন সাধুর মন, কোথাও বাকচোর নেই। তারপর দাঁতন সংগ্রহ করা হতো সেখান থেকে। ওই অত দূর থেকে মন্দিরের চূড়ো দেখা যায়। চূড়োর কারুকার্য ঠিক কাটা কাটা দেখায়, অর্থাৎ উপরে যে ওই কাটা কাটা থাক থাক কাজ আছে সেইগুলো। ঠাকুর দাঁড়িয়ে চূড়োর দিকে চেয়ে থাকতেন, বলতেন, মন্দির যেন আনন্দেতে উপচে পড়ছে। মাকে অন্তরে ধারণ করেছে কিনা, তাই আনন্দে আটখানা হয়েছে যেন কাশফুল। এই রকম সব কত কথা হতো। তারপর আস্তে আস্তে ফিরতেন। ফেরবার সময় বাড়িতে একবার ঢুকতেন। ওইখানে একটা বাড়িতে আমরা থাকতুম। খুড়িমা থাকতেন। বাড়িতে ঢুকে সব খোঁজ খবর নিতেন, কে কেমন আছে ইত্যাদি। আসবার সময় বলতেন, দাও, 4টে মুড়ি দাও, খেয়ে যাই। তারপর উঠতেন, ধীরে ধীরে মন্দিরে আসতেন। একদিন বললেন, আমায় হিন্দুস্তানিদের মতো মোটা হলুদ মাখা পৈতে পরিয়ে দে। তাই পৈতে এনে হলুদ চুবিয়ে গ্রন্থি দিয়ে পরিয়ে দিলুম। তিনি একখানি চাপা ফুলের রঙে ছোবানো লাল পেড়ে কাপড় পরেছিলেন। হলদে ছোপানো কাপড় তিনি পরতে বড় ভালোবাসতেন। আমি বললুম, বেশ হয়েছে, হলদে কাপড়, হলদে পৈতে, পীতাম্বর, ঠিক যে নারায়ণ। তিনি হেসে বললেন, দূর, ও কথা কি বলতে আছে? আমি বললুম, কেন? ও তো বেশ হয়েছে, পীতাম্বর, নারায়ণ। তিনি বললেন, না না। আর একদিনের ঘটনা, সেজবাবু মা কালীকে হার গড়িয়ে দিয়েছিলেন। তারপর তৈলক্যবাবু এলে ঠাকুর তাকে বললেন, সেজবাবু মাকে হার দিয়েছেন, তুমি কিছু দেবে না? তৈলক্যবাবু মাকে সোনার পাইজোর গড়িয়ে দিলেন। মাকে পরানো হলো, চমৎকার দেখতে লাগলো। একদিন ওই পৈটের উপর, অর্থাৎ ঠাকুরের ঘর থেকে বেরিয়ে দক্ষিণের বারান্দা দিয়ে উঠানে নামিবার যে সিঁড়ি, মন্দিরের দিকে মুখ করে ঠাকুর বসে আছেন। এমন সময় তিনি দেখতে পেলেন মা পাইজার পায়ে দিয়ে মন্দিরের সেই উপরে উঠে উঠানের দিকে পা বাড়াচ্ছেন। অমনি তিনি চিৎকার করে বলে উঠলেন, হাত বাড়িয়ে বারণ করবার মতো করে, পড়বি পড়বি গো, পড়বি। ব্যাস, আর কে কার খবর লয়। তখন সমাধিস্থ। ঠাকুর সাধারণত ভোর 3টে বা 3:30
সময় উঠে পড়তেন এবং তিনি বিছানা থেকে উঠলেই আমিও ঘুম থেকে উঠতুম। তখন যদি ঝাউতলায় শৌচে যেতেন, আমি এগিয়ে যেতুম অথবা গাড়ু ও গামছা নিয়ে তার পেছনে যেতুম। তারপর তিনি পুকুরে যেতেন এবং কাপড় ছেড়ে ঘাটের উপর পা ঝুলিয়ে বসতেন। আমি তার কাছে জল আনতুম এবং তিনি মুখ হাত পা ধুতেন। তারপর গামছা পরে তিনি তার ঘরে ফিরে আসতেন। ইতিমধ্যে আমি তাড়াতাড়ি গাড়ু মেজে ও তার কাপড় কেচে তার পেছনে পেছনে দৌড়ে আসতুম। তার ঘরে এসে তিনি কাঁচা কাপড় পরতেন এবং দক্ষিণের বারান্দায় গিয়ে দাঁত মাজতেন। তারপর তিনি হাতের চেটোতে একটু গঙ্গাজল নিয়ে মাথায় ছিটিয়ে দিতেন আর বলতেন, ব্রহ্মবাড়ি ব্রহ্মবাড়ি, গঙ্গা গঙ্গা, হরি ওং তৎসৎ। তারপর তিনি জগন্নাথ ও কালীর প্রসাদ খেতেন এবং একটি ছোট বটুয়াতে রাখা তারকেশ্বরের শিব মন্দিরের পুজো দেওয়া কয়েক টুকরো শুকনো বেলপাতাও খেতেন। জোড় হাতে তিনি ঘরের সমস্ত দেবদেবীর চিত্রগুলিকে প্রণাম করে ছোট খাটটিতে বসতেন।